ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম ক্লাস 12-এর দ্রবণ অধ্যায়। আগের দিন দেখো আমরা দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত আলোচনাটা সেরে এসেছি। আজকে দেখো আমরা আলোচনা করব কি আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। অর্থাৎ আদর্শ দ্রবণ কাকে বলবো, অনাদর্শ দ্রবণ কাকে বলবো এবং তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে, বাষ্পচাপ কীরূপ হবে সেটাকে নিয়ে আমরা বেশি আলোচনা করব। তো প্রথমে আসছি দেখো আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। তার আগে বলি আমরা আগের দিন কি করেছিলাম সেইটাকে একটু মনে করাই। ধরো দুটো তরল, অর্থাৎ আগের দিন যখন আমরা তরলের বাষ্পচাপ করিয়েছিলাম তখন কি করেছিলাম, প্রথমে কোনো একটা তরল দ্রাবকে কঠিন অনুদ্বায়ী দাব যোগ করলে তার বাষ্পচাপ কীরূপ হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছিলাম কি, যদি দাব এবং দাবক উভয়ই উদ্বায়ী হয়, অর্থাৎ দুটো তরলের মিশ্রণ যেখানে দাব এবং দাবক উভয়ই উদ্বায়ী, তাদের ক্ষেত্রে বাষ্পচাপ কী হয়। ধরে নাও এরকম করেছিলাম যে আগের দিনের ক্ষেত্রে যদি আলোচনা করি, তরল এ তার সঙ্গে তরল বি মিশিয়ে দিয়ে যখন বা মিশ্রিত করে যখন দ্রবণ প্রস্তুত হলো, এই দ্রবণের ক্ষেত্রে এই দ্রবণের যদি বাষ্পচাপ সমান পি হয়, তাহলে সেটা কি করছিলাম, এখানে দেখো দ্রবণের মধ্যে কি আছে, ধরো দাবক বা বলতে পারি আমরা, হ্যাঁ ঠিক আছে, দাবক যেটাকে আমরা এই ধরে নিই, দাবক এ এর কি হচ্ছে আংশিক বাষ্পচাপ মিশ্রণে থাকবে, তাহলে আংশিক বাষ্পচাপ কি ছিল, P1 সমান এর বিশুদ্ধ দাবকের অর্থাৎ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ P10, দ্রবণে দাবকের মোল ভগ্নাংশ x1। পরেরটা করছি দেখো, দাব যেটাকে আমরা বি ধরে নিলাম, বি এর আংশিক বাষ্পচাপ কী ছিল, P2 সমান কী হবে, P20 অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ ইন্টু দ্রবণে এই বি এর মোল ভগ্নাংশ অর্থাৎ x2। তাহলে দ্রবণের মোট বাষ্পচাপ কী ছিল, মোট বাষ্পচাপ P সমান কী ছিল, P1 প্লাস P2 সমান P10 x1 প্লাস P20 x2। এইটা আমরা আগের দিন দেখো আলোচনা করেছি, ঠিক আছে। এটা কোথা থেকে আমরা আলোচনা করেছিলাম, রাউল্টের সূত্র থেকে, রাউল্টের সূত্র থেকে, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে আলোচনা করছিলাম। এখন দেখো আজকে যেটা শুরু করছি, দেখো এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা কি বলছি, আমরা যে রাউল্টের সূত্র থেকে এইটা পেয়েছি, দুটি তরলের মিশ্রণে বা উদ্বায়ী পদার্থের মিশ্রণে উৎপন্ন দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ এটা হয়। কিন্তু বলা হচ্ছে বেশিরভাগ দ্রবণগুলোই এই সূত্রগুলো মেনে চলে না, অল্প কিছু সংখ্যক দ্রবণ এই সূত্রগুলো মেনে চলে। যারা এই সূত্রগুলো মেনে চলে তাদেরকে আমরা বলছি আদর্শ দ্রবণ, যারা এই সূত্র মেনে চলে না তাদেরকে বলছি অনাদর্শ দ্রবণ। তাহলে কি বললাম, কিছু আছে যারা তোমার কি আছে, এই সূত্র কি করে মেনে চলে, তাদেরকে আমরা কি বলছি আদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ। আর যারা তোমার কি হয় মেনে চলে না, এই কন্ডিশন মেনে চলে না, তাদেরকে আমরা কি বলছি অনাদর্শ দ্রবণ। তাহলে আমরা কি বলতে পারি যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে, P1 সমান x1 P10 হবে। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে, P1 সমান x1 P10, এটা হবে না, অর্থাৎ রাউল্টের সূত্র বেড়ে চলছে না। P2 সমান এর ক্ষেত্রে কি হবে, x2 P20 হবে, এর ক্ষেত্রে কি হবে P2 সমান x2 P20, এটা হবে না, কারণ এটা তোমার কি হচ্ছে রাউল্টের সূত্র এরা মেনে চলছে না। তাহলে এরা কি মেনে চলে না, রাউল্টের সূত্র মেনে চলে না, এরা কি মেনে চলছে, রাউল্টের সূত্র মেনে চলছে। তাহলে দেখো আমরা প্রাথমিকভাবে এটা জানলাম, এবার আমরা বিস্তারিতভাবে দেখে নিই আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ আমরা কাদেরকে বলছি। প্রথমে আসছি দেখো
আদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ। আমরা কি বললাম? আদর্শ দ্রবণ কি করবে? সমস্ত শর্তে রাউল্টের সূত্র মেনে চলবে, রাউল্টের সূত্র মেনে চলে। এখন দেখো এরা রাউল্টের সূত্র কেন মেনে চলবে বা কি কন্ডিশন থাকে আদর্শ দ্রবণের? ধরে নাও দুটি তরলকে মেশানো হচ্ছে, তরল এ, তার সঙ্গে মিশ্রিত করছি কি? তরল বি, দিয়ে মিশ্রিত করে তোমার কি হচ্ছে? একটা বড় দ্রবণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে দ্রবণ। দ্রবণের ক্ষেত্রে আমরা কি বলেছি? দ্রবণের ক্ষেত্রে এখানে দাবকের, যদি আমরা এইটাকে পি সহজে বোঝার জন্য আরও 1 নম্বর দিলাম, দাবক যেটাকে আমরা বলি এটা 2। তাহলে এখানে দেখো দাবের অংশচাপ কি হয়? অবশ্যই বদ্ধ পাত্রে দাবের অংশচাপ P1 সমান কি হয়? P10 x1। দাবকের অংশচাপ কি হয়? P2 সমান P20 x2। দ্রবণের মোট চাপ কখন কি হয়? মোট চাপ P সমান P1 প্লাস P2 সমান কি হয়? P10 x1 প্লাস P20 x2 হয়েছে এইটা। তাহলে যেহেতু এরা রাউল্টের সূত্র মেনে চলবে, এদের ক্ষেত্রে এই সমস্ত কন্ডিশনগুলোই হবে। এখন দেখো কারা মেনে চলে কারা মেনে চলে না, আগে খেয়াল করো। এখানে যখন এটা ধরে নিলাম এটা হচ্ছে তোমার দাবক এ তরল, এ যখন বিশুদ্ধ অবস্থায় আছে, এর মধ্যে কি আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল আছে এ এ, আন্তঃআণবিক আকর্ষণ বল আছে এ এ। এর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কি আছে? শুধু বি অণু আছে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল বি বি। যখন এখানে মিশিয়ে দিয়েছি কে আছে? এ আছে, বি আছে, তাহলে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হচ্ছে? এ বি আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে। তার সঙ্গে আরও কি হচ্ছে? শুধু তো এ বি হবে না, এ এ মলিকুলগুলোও নিজেদের মধ্যে করবে, এ এ আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, আবার বি বি মলিকুলগুলোও নিজেদের মধ্যে আকর্ষণ করবে, অর্থাৎ বি বি আন্তঃআণবিক আকর্ষণ হচ্ছে। এই আদর্শ দ্রবণ হতে গেলে মূল শর্ত কি হচ্ছে? এই এ এ আকর্ষণ বলটা সমান হবে কার সঙ্গে? বি বি আকর্ষণ বল। সেটা সমান হবে কার সঙ্গে? এই এ এ আকর্ষণ বল বা এ বি আকর্ষণ বল বা এ এ আকর্ষণ বল বা বি বি আকর্ষণ বল। অর্থাৎ আমরা বলতে পারি যে মিশ্রণের আগে বা বিশুদ্ধ অবস্থায় তরলগুলির আন্তঃআণবিক আকর্ষণ সমান হয় কার? দ্রবণের মধ্যে অণুগুলির, অর্থাৎ দ্রবণের মধ্যে তরল অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় এদের যে আন্তঃআণবিক আকর্ষণ আর দ্রবণের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সমান হবে, ঠিক আছে? তাহলেই আদর্শ দ্রবণ উৎপন্ন হবে। এবার দেখো এইটা সমান হবে কখন? সমান হবে এই ঘটনাটা, অর্থাৎ এই যে ঘটনাটা কখন হবে? যদি দাব এবং দাবকের উভয় অণুগুলির, দাব ও দাবকের অণুগুলি কি হচ্ছে? অণুগুলির আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতির
প্রকৃতির সাদৃশ্য থাকে, সাদৃশ্য থাকে অর্থাৎ কোনগুলো এই কন্ডিশন ফুলফিল করলে আদর্শ দ্রবণ হচ্ছে, কিন্তু এই কন্ডিশন ফুলফিল করবে কারা বা কোনগুলো করবে, যাদের ক্ষেত্রে তোমার কি আছে দাব এবং দাবক অণুগুলোর, অর্থাৎ যে দুটো তরলকে আমরা মিশিয়ে দিচ্ছি তাদের কি হবে, অণুগুলোর আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি সাদৃশ্য হবে। এই রাসায়নিক প্রকৃতির সাদৃশ্য হলে কি হয়, সাদৃশ্য হলে কি হয়, দাবক এবং দাব অণুগুলির, অর্থাৎ দাবক ও দাব অণুগুলির আকর্ষণের প্রকৃতি বা বিন্যাস, বিন্যাস বলতে পারি, বিন্যাস ও আকর্ষণ, আকর্ষণ, আকর্ষণ মানে কাদের আকর্ষণ, অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ, অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল সাদৃশ্য হয়। এই অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল সাদৃশ্য হলেই দ্রবণের আগে ওদের আকর্ষণ বল আর মিশ্রণে অর্থাৎ দ্রবণে ওদের আকর্ষণ বল সমান হবে। সমান হলেই তোমার কি হচ্ছে, এক্ষেত্রে এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই রাউল্টের সূত্র মেনে চলবে। ঠিক আছে, এখন দেখো সমান হলে কেন রাউল্টের সূত্র মেনে চলবে, মেনে চলবে এই কারণে, দেখো এখানেও যে আকর্ষণ বল অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় আর দ্রবণে আকর্ষণ বল সমান, ফলে বিশুদ্ধ অবস্থায় তাদের বাষ্পীভবনের প্রবণতা, দ্রবণে তাদের বাষ্পীভবনের প্রবণতা একই থাকে, সেই জন্য এদের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা মেনে চলে। এবার দেখো এটা এদের আর কতগুলো শর্ত আছে বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে। এই কন্ডিশন হলে কি হয়, আমরা কি কি ধরে বাহ্যিকভাবে, এটা তো আকর্ষণ বল দিয়ে ব্যাখ্যা করলাম, বাহ্যিকভাবে আমরা কি করব আদর্শ দ্রবণের ক্ষেত্রে, বলছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আর শর্ত হচ্ছে আমরা আগে যেগুলো বলেছি কি দেখো, প্রথম কথা রাউল্টের সূত্র মেনে চলবে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অর্থাৎ মিশ্রণের আগে আকর্ষণ বল এবং দ্রবণে আকর্ষণ বল সমান হবে, অর্থাৎ কি হচ্ছে এ আকর্ষণ বল ইকুয়াল টু বি আকর্ষণ বল ইকুয়াল টু কি হচ্ছে এ বি আকর্ষণ বল, এটা সমান। তৃতীয় দেখো 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে এদের ডেল্টা ভি মিক্সিং একটা 0 হবে, অর্থাৎ মিশ্রণের আগে ধরে নাও এটা আমরা V1 ml মেশালাম, তার সঙ্গে V2 ml, V1 ml দাবো, এটা এই দাব মিশিয়েছি, V ml হয়েছে, এটা সমান হবে। সমান হলেই ডেল্টা ভি সমান কত হয়, ডেল্টা ভি মিক্সিং কি হবে, ডেল্টা ভি মিক্সিং দ্যাট ইজ V মাইনাস V1 প্লাস V2, এটা কত 0 হবে। অর্থাৎ আমরা যদি কি হচ্ছে 20 ml দাবকে 10 ml দাব মেশাই, তাহলে দ্রবণের আয়তন কত হবে 20 প্লাস 10 ml সমান 30 ml, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। কেন হচ্ছে না, কারণ অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি বলছি সমান, ফলে এদের মিশ্রণের আগে এবং মিশ্রণের আগে এবং মিশ্রণের পরে দ্রবণে আকর্ষণ বল যেহেতু সমান, ফলে মেশানোর ফলে এদের সংকোচন বা প্রসারণ ঘটে না। ঠিক আছে, চতুর্থ নম্বর পয়েন্ট দেখো, তাহলে এদের আগে এবং পরে আকর্ষণ বলের কোনো প্রভাব ঘটছে না, ফলে এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং কী হবে 0, অর্থাৎ ডেল্টা এইচ মিক্সিং 0 কী প্রকাশ করছে, যে মিশ্রণের ফলে এদের কি হবে তাপের শোষণ বা বর্জন ঘটবে না, অর্থাৎ তাপের শোষণ বা বর্জন ঘটে না। তাপের শোষণ বা বর্জন ঘটে না কেন, তোমরা জানো তাপের শোষণ বর্জন সাধারণত কখন ঘটে, যদি এরকম মিশ্রণের ক্ষেত্রে ধরি, তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়, সেক্ষেত্রে আকর্ষণ বলের পরিবর্তন হলে তবেই তাপের শোষণ বর্জন ঘটে। যেহেতু এখানে আকর্ষণ বলের কোনো পরিবর্তন ঘটছে না, তাই তাপের শোষণ বর্জন কোনো কিছু ঘটবে না। ঠিক আছে,
এইরূপ দবন কাদের ক্ষেত্রে হবে? যাদের বলেছি আন্তঃআণবিক আকর্ষণ বল সমান হবে, অর্থাৎ তোমাদের যে প্রথম উদাহরণ দিয়েছিলাম দেখো কার ক্ষেত্রে, বেনজিন টলোইন, বা তোমার কি হচ্ছে সাইক্লোহেক্সেন সাইক্লোহেপটেন, ইথাইল ব্রোমাইড ইথাইল আয়োডাইড, এইরূপ মিশ্রণের ক্ষেত্রে আদর্শ দবনের ন্যায় আচরণ করবে, তাদের ক্ষেত্রে এই শর্ত ফুলফিল হবে। হয়েছে? এরপরে তাহলে আসছি দেখো অনাদর্শ দবন। তাহলে দেখো আদর্শ দবন সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম, তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে, ঠিক আছে। এরপরে আসছি দেখো অনাদর্শ দবন। তাহলে অনাদর্শ দবন কী হবে? ঠিক আদর্শ দবনের বিপরীত। তাহলে আমরা কি বলতে পারি? অনাদর্শ দমন কি হবে? যে কোনো অবস্থাতে রাউল্টের সূত্র মেনে চলে না। তাহলে যারা রাউল্টের সূত্র মেনে চলে না তারা হবে অনাদর্শ দমন। তাহলে অনাদর্শ দমনের ক্ষেত্রে তোমার কি হবে? যদি ধরে নিই এটা তোমার কি আছে আগের মতোই, এটা দাবক এ, এর মধ্যে আকর্ষণ বল কি আছে এ আকর্ষণ বল, এটা তোমার কি আছে দাবক বি, এর মধ্যে কি আছে বি আকর্ষণ বল, এখানে হচ্ছে দবন। তাহলে দবনের মধ্যে কি আছে? দবনের মধ্যে এ বি আকর্ষণ বল কি হবে? এগুলো সমান হবে না। হয়েছে? যদি প্রথমে দেখো রাউল্টের সূত্র থেকে বলি, রাউল্টের সূত্র থেকে এখানে তাহলে দবনের যে বাষ্পচাপ কি হবে? প্রথমে আসছি দেখো দাবকের বাষ্পচাপ এখানে P1 সমান কি হবে? P1 সমান P10 x1 হবে না। P2 সমান কি হবে? P20 x2, এটা হবে না। ফলে দবনের বাষ্পচাপ P সমান P1 প্লাস P2 নট ইজুকাল টু কী হবে? P10 x1 P20 x2, অর্থাৎ এটা তোমার কী হচ্ছে রাউল্টের সূত্র অনুসারে হবে না। তাহলে কাদের ক্ষেত্রে হচ্ছে না? যদি এখানে তোমার কি হচ্ছে এদের ক্ষেত্রে, অর্থাৎ দবনে তাদের যে আকর্ষণ বল, বিশুদ্ধ অবস্থায় তাদের যে আকর্ষণ বল সেটা যদি পৃথক হয় তাহলে এরা তোমার কি আছে রাউল্টের সূত্র মেনে চলবে না। ঠিক আছে, এখন দেখো তাহলে এরা কেন মেনে চলবে না? তাহলে নিশ্চয়ই এদের ক্ষেত্রে আগের যে শর্তগুলো ছিল শর্তগুলো ভিন্ন হবে, অর্থাৎ কি এ বি এদের অণুগুলোর, অর্থাৎ যে দুটো দাবক এবং দাবক মেশাচ্ছি, মিশিয়ে যেটা দবন প্রস্তুত করছি, তাদের অণুগুলোর ক্ষেত্রে কি হবে? অণুগুলোর আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি হচ্ছে দাবক ও দাবের অণুর আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতির ভিন্ন বা ভিন্ন, যার ফলে তোমার কি হয় অণুগুলোর মধ্যে আণবিক আকর্ষণ পৃথক হয় বা ভিন্ন হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল পৃথক বা ভিন্ন হয়। এখন দেখো যখন এইটা মিলছে না, ভালো করে খেয়াল করো, যখন এই দবনের বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুসারে বাষ্পচাপ মিলছে না। আচ্ছা এইটা যে বলি এই যে P1টা মিলছে না, কার সঙ্গে মিলছে না? রাউল্টের সূত্র অনুযায়ী নির্দেশিত পথের সঙ্গে মিলছে না। তাহলে এই P1টা আমরা কি করে পাচ্ছি? এই P1টা আমরা পরীক্ষালব্ধ মান অর্থাৎ পরীক্ষা করে ম্যানোমিটারের সাহায্যে নির্ণয় করছি। তাহলে এইটা যখন মিলছে না তাহলে শর্ত কি হচ্ছে? শর্ত একটাই হতে হবে, তাহলে পরীক্ষালব্ধ বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুযায়ী বাষ্পচাপ অপেক্ষা বেশি হবে, অথবা পরীক্ষালব্ধ বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুযায়ী বাষ্পচাপ অপেক্ষা কম হবে, এটাই হবে। এখন দেখো তাহলে এখানে আমরা দুই প্রকারের দবন পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? যে বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুযায়ী বাষ্পচাপ অপেক্ষা বেশি হতে পারে। এই যদি বেশি হয় তাহলে সেইরূপ অনাদর্শ দবনকে কি বলতে পারি? বা আমরা আরেকটু যদি বলি, যেহেতু এরা রাউল্টের সূত্র অনুযায়ী এদের রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি ঘটেছে, তাহলে এইরূপ দবনকে আমরা কি বলতে পারি? এইরূপ দবনকে আমরা বলতে পারি ধনাত্মক বিচ্যুতি ঘটেছে বা ধনাত্মক বিচ্যুতি।
আর যাদের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ অর্থাৎ পরীক্ষালব্ধ বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুসারে যে বাষ্পচাপ পাচ্ছি তার অপেক্ষা কম হয়, অর্থাৎ কমে গেছে, তাহলে কোথা থেকে কমেছে? রাউল্টের সূত্র থেকে কমেছে। তাহলে এই বিচ্যুতিটাকে আমরা বলতে পারি কি হচ্ছে? ঋণাত্মক বিচ্যুতি। হয়েছে? এবার দেখো, তাহলে আমরা যদি বলি তোমার কি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি কাদের ক্ষেত্রে হবে বা কি ঘটনাটা। তার আগে দেখো তোমাদের একটা শর্ত এমনি বলে দিই একটু, তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যেটা, অর্থাৎ অনাদর্শ দ্রবণে, আদর্শ দ্রবণে কি হচ্ছিল? ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু কী হয়ে যাচ্ছিল? 0। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে? 0 হবে না। অর্থাৎ ধরে নাও আমি 20 ml দ্রবণের সঙ্গে 10 ml 20 ml দাবকের সঙ্গে 10 ml দাবক মিশিয়ে দ্রবণ প্রস্তুত করছি। এক্ষেত্রে ধরো দ্রবণের আয়তন হতে পারে ধরো 19.99 হতে পারে এত ml, অথবা কি হতে পারে যদি বৃদ্ধি পায় তাহলে তোমার কি আছে 20.01 ml হতে পারে। তাহলে এটা সমান হচ্ছে না। তাহলে কেন সমান হচ্ছে না? কারণ এদের ক্ষেত্রে তোমার কি আছে? বিশুদ্ধ অবস্থায় আকর্ষণ বল আর দ্রবণে আকর্ষণ বল ভিন্ন। যদি এরকম হয় যে বিশুদ্ধ অবস্থায় আকর্ষণ বল অপেক্ষা দ্রবণের আকর্ষণ বল বেশি, তাহলে অণুগুলো কাছাকাছি সরে আসবে। তাহলে কাছাকাছি সরে এলে তাদের ক্ষেত্রে তোমার কি হবে? আয়তনের সংকোচন ঘটবে। আর যদি দেখা যায় বিশুদ্ধ অবস্থার তুলনায় দ্রবণে আকর্ষণ বল কম, তাহলে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, আয়তনের বৃদ্ধি ঘটবে। ঠিক আছে? এবং শুধু তাই নয়, দ্বিতীয় বলতে পারি কি এদের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং সমান ইকুয়াল টু 0 নয়। অর্থাৎ এক্ষেত্রে তাহলে তোমার কি আছে? তাপের শোষণ বা বর্জন ঘটে। হয়েছে? এখন দেখো তাপের শোষণ বা বর্জন কাদের ক্ষেত্রে ঘটবে? যদি আকর্ষণ বল বেশি হয়। ভালো করে খেয়াল করো, আকর্ষণ বল বেশি কোথায়? মিশ্রণে। তাহলে অণুগুলো কি হয়েছে? অধিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ আছে, অর্থাৎ সুস্থিত হয়েছে। কার তুলনায়? আগের তুলনায়। তাহলে আগের তুলনায় যদি সুস্থিত হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? সুস্থিত হলে সেক্ষেত্রে তোমার হবে যে তাপের বর্জন ঘটবে। আর যদি তোমার কি আছে? আকর্ষণ বল কম হয়, অর্থাৎ আগের তুলনায় দূরে দূরে থাকে, দ্রবণের আয়তন বেড়ে যায়, তাহলে আগের তুলনায় স্থায়িত্ব কমেছে, বরং বলা যেতে পারে স্থায়িত্ব কমেছে মানে শক্তি বৃদ্ধি হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে তাপের কি হবে? শক্তি যেহেতু বৃদ্ধি হয়েছে তাপের শোষণ ঘটবে। ঠিক আছে? তাহলে এই গেল তোমার অনাদর্শ দ্রবণ। এরপরে দেখো আমরা যদি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম এদের ক্ষেত্রে কি? ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি অর্থাৎ পজিটিভ ডেভিয়েশন। ধনাত্মক বিচ্যুতি কাদের ক্ষেত্রে হবে? অর্থাৎ তাহলে এখানে বলতে পারি কি? এখানে দ্রবণের বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে পাওয়া বাষ্পচাপ অপেক্ষা বেশি। তাহলে এখানে যদি আমরা বলি দাবকের বাষ্পচাপ কি হবে? P1 বেশি হবে কার তুলনায়? P10X1। দাবকের বাষ্পচাপ বা আংশিক বাষ্পচাপ P2 বেশি হবে কার তুলনায়? P10X2। দ্রবণের বাষ্পচাপ P সমান P1 প্লাস P2 বেশি হবে কার তুলনায়? রাউল্টের সূত্র থেকে পাওয়া বাষ্পচাপ, অর্থাৎ P10X1 প্লাস P20X2 এর থেকে বেশি হবে। ঠিক আছে? তাহলে দেখো কার ক্ষেত্রে এটা হচ্ছে? ধরো আগের মতোই আমরা এখানে দাবক A,
তার সঙ্গে দাবো, দাবো বি যুক্ত করেছি, করে তোমার কি হয়েছে, দোবন হয়েছে, দোবন হয়েছে। এখানে তোমাদের আকর্ষণ বল কি, এ আকর্ষণ বল, এখানে আকর্ষণ বল কি, বি আকর্ষণ বল, এখানে আকর্ষণ বল এ বি বা এ বিও থাকবে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি পেয়েছি কোথা থেকে, রাউল্টের সূত্র থেকে। তাহলে আমরা কি বলতে পারি, তোমাদের একদম প্রথমেই দেখো বলে দিয়েছি একটা শর্ত, বাষ্পচাপ বেশি মানে বাষ্পের পরিমাণ বেশি, ঠিক আছে। তাহলে বাষ্পচাপ বেশি মানে বাষ্পের পরিমাণ বেশি, তাহলেই বাষ্পচাপ বেশি হবে। তাহলে এক্ষেত্রে দেখো দোবনে, এটা তো দোবনে, দোবনে এর দোবনে কি হচ্ছে, বাষ্পচাপ, বাষ্পচাপ বেশি, বাষ্পচাপ বেশি। তাহলে কিসের জন্য বেশি, বেশি হচ্ছে বাষ্পের পরিমাণ বেশি, বাষ্পের পরিমাণ বেশি, ঠিক আছে, বাষ্পের পরিমাণ বেশি। এখন দেখো বাষ্পের পরিমাণ বেশি তার মানে কি, দোবনে বাষ্পায়নের হার বেশি, বাষ্পায়নের হার বেশি কোথায়, দোবনে বাষ্পায়নের হার বেশি। বাষ্পায়নের হার কখন বেশি হবে, যদি আকর্ষণ কম হয়, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ কম হয়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এইটা তো সমান নয়, এবং এই আকর্ষণ বল তোমার কি আছে, এই আকর্ষণ বল অর্থাৎ দোবনের মধ্যে আকর্ষণ বল সেটা কি হচ্ছে কম, কার তুলনায়, দাবক এবং দাবকের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম। তাহলে আকর্ষণ বল কম যখন, তাদের ক্ষেত্রে বাষ্পায়নের হার বেশি হবে, বাষ্পায়নের হার বেশি হলে বাষ্পের পরিমাণ বেশি হবে, ফলে এক্ষেত্রে বাষ্পচাপ বেশি হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি এরকম কোনো দোবন সৃষ্টি হয় যেখানে দাবক এবং দাব মেশানোর ফলে যে দোবন উৎপন্ন হয়েছে সেই দোবনের অণুগুলোর ক্ষেত্রে, অর্থাৎ দোবনে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পেয়েছে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল যদি হ্রাস পেয়ে যায় তাহলে এদের ক্ষেত্রে বাষ্পায়ন কি হবে, তাহলে এদের ক্ষেত্রে বাষ্পায়নে কি হবে, বাষ্পায়ন, আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পেয়েছে, তাহলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে, অর্থাৎ সহজে বাষ্পীভূত হবে, তাহলে এখানে বাষ্পের পরিমাণ বেশি হবে, ফলে বাষ্পচাপ বেশি হবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো এদের ক্ষেত্রে তাহলে ডেল্টা ভি কী হবে, ডেল্টা ভি মিক্সিং কী হবে, ডেল্টা ভি মিক্সিং, দেখো যদি আমি বলি V1-এর সঙ্গে V2 মিশিয়ে ভি হয়েছে, তাহলে এইটা আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে কি হবে, দ্যাট ইজ V1 প্লাস V2, এইটা অপেক্ষা তোমার কি হবে, ভি বেশি হবে, তাহলে ডেল্টা ভি মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং ভি মাইনাস V1 প্লাস V2 এইটা, তাহলে এটা যখন বেশি এদের ডেল্টা ভি মিক্সিং কি হবে, দ্যাট ইজ পজিটিভ হবে, পজিটিভ হবে। অর্থাৎ এরকম হতে পারে 20 ml এর সঙ্গে 10 ml মিশিয়ে দিলে আয়তন হয়তো হবে 20.01, আমি ধরে নিচ্ছি এটা একটা রাফ এত ml। তাহলে এটা যদি হয় এদের ক্ষেত্রে ডেল্টা এইচ কি মিক্সিং কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে, ভালো করে দেখো এদের ক্ষেত্রে আকর্ষণ বল হ্রাস পেয়েছে, অর্থাৎ তোমার কি আছে, অণুগুলো পরস্পরের সঙ্গে দূরে চলে গেছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে স্থায়িত্ব হ্রাস পেয়েছে, শক্তি বৃদ্ধি হয়েছে, শক্তি বৃদ্ধি হলে তাপের শোষণ ঘটে, তাপের শোষণ ঘটলে এনথালপির পরিবর্তন কি হয়, পজিটিভ হয়েছে। এদের দেখো একটা জিনিস আমাদের আরেকটু ভালো করে জেনে নিতে হবে, এদের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়, অর্থাৎ লেখচিত্রটা কীরূপ আমরা পাই।
তোমাদের মনে আছে আমরা এই লেখচিত্র করেছিলাম x1 সমান 1, x2 সমান 0, x1 সমান 0, x2 সমান 1। এদের ক্ষেত্রে তোমার এখানে কি ছিল? বিশুদ্ধ দাবক, বিশুদ্ধ দাবক, এখানে বিশুদ্ধ দাবক। যদি বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ দেখো এখানে এটা হয় P10 যেটি এটা হয়, বিশুদ্ধ দাবের বাষ্পচাপ যদি এটা হয় P20, তাহলে আমরা আদর্শ দমনের ক্ষেত্রে কি পাচ্ছিলাম? এই লেখচিত্র পাচ্ছিলাম, এই লেখচিত্র পাচ্ছিলাম। এগুলোকে আমরা নাম দিয়েও প্রকাশ করতে পারি। ধরো এখানে তোমার কি হচ্ছে? আর এস, এটা ধরো টি, ইউ ইত্যাদি নাম দিতে পারি আমরা, যদি অত নামের সঙ্গে খুব বেশি নাই। তাহলে এই লেখচিত্র এবং দমনের ক্ষেত্রে কি পাচ্ছিলাম আমরা? এইরূপ লেখচিত্র, এইটা পাচ্ছিলাম। কিন্তু এখন দেখো এইটা কোন অনুযায়ী পাচ্ছিলাম? এই ডট ডট রেখাটা রাউল্টের সূত্র থেকে। কিন্তু এখন দেখো এই যে দাবকের ক্ষেত্রে রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপ, সেটা কি হবে? তার অপেক্ষা পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি হবে। তাহলে পরীক্ষালব্ধ বাষ্পচাপের লেখচিত্র এটা কীরূপ হবে? এইরূপ লেখচিত্র পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে দাবের ক্ষেত্রেও তাই বেশি হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ধনাত্মক চ্যুতি বেশি বেড়ে গেছে, এই লেখচিত্র পাবো। তাহলে মিশ্রণের ক্ষেত্রে কি হবে? মিশ্রণের ক্ষেত্রে এই লেখচিত্র পাবো। তাহলে এইটা তোমার কি হয়ে গেছে এখন? দোবনের বাষ্পচাপ, দোবনের বাষ্পচাপ, দোবনের বাষ্পচাপ। এখানে দেখো ভালো করে এবার একটা শোনো, এখানে তাহলে কি হচ্ছে? দোবনের বাষ্পচাপ তোমার বিশুদ্ধ এই আদর্শ দোবন অপেক্ষা বেশি হচ্ছে। তাহলে আদর্শ দোবন অপেক্ষা যদি বেশি হয়, খেয়াল করো বাষ্পচাপ বাড়ছে, এদের মধ্যে কোনো একটা পয়েন্টে তোমার কি হবে? ধরে নাও এইখানে একটা পয়েন্টে, এম পয়েন্টে এখানে বাষ্পচাপ সর্বোচ্চ মান পেলাম। তোমরা জানো বাষ্পচাপ যদি সর্বোচ্চ হয়, অর্থাৎ বাষ্পচাপ সর্বোচ্চ মানে বাষ্পায়নের হার সর্বোচ্চ, সহজে বাষ্পীভূত হবে। তাহলে সহজে যদি বাষ্পীভূত হয় তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি হবে? স্ফুটনাঙ্ক কম হবে, অর্থাৎ কম তাপ দিলে বাষ্পীভূত হবে। তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হবে? স্ফুটনাঙ্ক তোমার একটা সর্বোচ্চ বিন্দুতে যেখানে বাষ্পচাপ সর্বোচ্চ, সেখানে স্ফুটনাঙ্ক হয়ে যাবে সর্বনিম্ন। হয়েছে? তাহলে এইটা দেখো আদর্শ দমনের ক্ষেত্রে আমরা এইটা পেলাম, এদের এরূপ লেখচিত্র আমরা পাবো। এখন দেখো এই দমনের মধ্যে ধনাত্মক বিচ্যুতি, তাহলে দমনের মধ্যে ধনাত্মক বিচ্যুতি কারা দেবে? অর্থাৎ কোন দমনের মধ্যে দেবে? যাদের ক্ষেত্রে তুমি বলেছি, যাদের ক্ষেত্রে তোমার দমনের মধ্যে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়। যেমন এক্ষেত্রে কি হবে? ধরো ইথানল প্লাস অ্যাসিটন, অ্যাসিটন, বা তোমার এর ক্ষেত্রে কি হবে? ইথানল প্লাস জল, মিথানল প্লাস জল ইত্যাদি হবে। এখন দেখে রাখো এদের ক্ষেত্রে কেন এইরূপ ঘটে। বলছে দেখো ইথানল, আমি এই দমনটা যদি আলোচনা করি, ইথানল অণুগুলো কি? C2H5OH। বিশুদ্ধ অবস্থায় এরা কি থাকে? তোমার কি আছে? হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, C2H5 ডট ডট C2H5। এই অ্যাসিটন কি থাকে? অ্যাসিটনের ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেন বন্ধন, বন্ধন। এখানে তোমার কি আছে? ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এদের ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা বেশি। এবার যখন দেখো দোবনে, যখন দোবনে আমি তোমার কি আছে? ইথানল ও অ্যাসিটন মিশিয়ে দিলাম, অ্যাসিটন মিশিয়ে দিলাম। তাহলে ইথানল এবং অ্যাসিটন মিশিয়ে দিলে
এক্ষেত্রে তোমার কি হবে, এক্ষেত্রে তোমার হবে কি দেখো, তোমার এই যে ইথানল অণুগুলো, অর্থাৎ ধরে নাও এগুলো ইথানল অণু, ইথানল অণু, এখানে যখন বিশুদ্ধ ইথানল ছিল পাশাপাশি ছিল এরকম হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত ছিল, কিন্তু যখন দ্রবণে দিয়েছি তখন এই ইথানল অণুগুলোর মধ্যে অ্যাসিটন অণু প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে অ্যাসিটন অণু প্রবেশ করায় এদের মধ্যে তোমার কি হয়ে গেছে, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ছিল সেটা হাইড্রোজেন বন্ধনটা কি হয়ে গেছে, বিয়োজন ঘটেছে, অর্থাৎ ভেঙে গেছে। তাহলে হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, ফলে এদের মধ্যে তোমার কি হয়েছে, আকর্ষণ বল, আকর্ষণ বল তাহলে হ্রাস পেয়েছে। তাহলে আকর্ষণ বল হ্রাস পেলেই তোমার কি হবে, বাষ্পায়নের হার, বাষ্পায়নের হার কি হবে, বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে, কারণ আকর্ষণ বল হ্রাস পেয়েছে। তাহলে বাষ্পায়নের হার বৃদ্ধি পেলে বাষ্পীভবন বেশি হবে, বাষ্পের পরিমাণ বেশি হবে, অর্থাৎ বাষ্পচাপ বেশি হবে, আয়তন বেশি হবে, ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে এইটা গেল তোমার দেখো ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কারণ। এরপরে যদি আসি দেখো আমরা ঋণাত্মক বিচ্যুতি ক্ষেত্রে, ঋণাত্মক বিচ্যুতি, নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি তাহলে কাদের ক্ষেত্রে হবে, তাহলে কি বলতে পারি, এদের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ সেটা কম হবে কার তুলনায়, রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ, রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা, অর্থাৎ তাহলে তোমার কি বলতে পারি যে P1 কম হবে কার তুলনায়, P10X1, P2 কম হবে কার তুলনায়, P20X2, তাহলে P সমান কি হবে, দ্রবণের বাষ্পচাপ P10 প্লাস P2 সেটা কম হবে কার তুলনায়, রাউল্টের সূত্র অর্থাৎ P10X1 প্লাস P20X2 এর তুলনায় কম হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কাদের ক্ষেত্রে কম হচ্ছে, ধরো দ্রবণ এই দাবক, দাবক এ, তার সঙ্গে মেশাচ্ছি দাব বি, মিশিয়ে দিয়ে করলাম দ্রবণ, দ্রবণ। ঠিক আছে, এখানে এ এ আকর্ষণ বল, বি বি আকর্ষণ বল, এটা তো সমান হবে না, এখানে এ বি আকর্ষণ বল। এখন দেখো তাহলে এখানে যখন বেশি হচ্ছে তাহলে এখানে আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে, অর্থাৎ বিশুদ্ধ অবস্থার তুলনায় দ্রবণে আকর্ষণ বল বেশি হচ্ছে, অর্থাৎ দ্রবণে অণুগুলির আকর্ষণ বল, আকর্ষণ বল বেশি, আকর্ষণ বল বেশি হলে কি হয়, বাষ্পায়নের হার কম হবে, কম হলে কি হবে, বাষ্পের পরিমাণ কম, ফলে তোমার কি হচ্ছে, বাষ্পচাপ কম হবে। ঠিক আছে, তাহলে বাষ্পের পরিমাণ কম হবে, আবার বলছি দেখো বিশুদ্ধ অবস্থার তুলনায় দ্রবণে তোমার কি হচ্ছে, আকর্ষণ বল বেশি, আকর্ষণ বল বেশি হলে বাষ্পায়নের হার কমে যাবে, কারণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেড়ে গেছে, ফলে বাষ্পের পরিমাণ কম হয়ে যাবে, সেক্ষেত্রে বাষ্পচাপ কম হবে। ঠিক আছে, তাহলে বাষ্পচাপ কম হবে। তাহলে এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে যদি আমরা লেখচিত্র দেখি, দেখো
এখানে ধরে নাও x1 1, x2 0, x1 0, x2 1। বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ P1 0, বিশুদ্ধ দাবের বাষ্পচাপ P2 0। তাহলে এখানে দেখো কি লেখচিত্র, আমরা এখানে মেনলি লেখচিত্র করি P ভার্সেস X, অর্থাৎ তোমার কি আছে বাষ্পচাপের সঙ্গে সংযুক্তির। তাহলে বিশুদ্ধ অবস্থায় এদের লেখচিত্র কি হতো, এইটা। দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র কি হতো, এই। তাহলে এখানে দেখো যেহেতু এইটা বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ কম হচ্ছে, ঋণাত্মক বিচ্যুতি, তাহলে এইখানে কম হওয়া মানে কি, এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে এইটা প্রকৃত হওয়া উচিত তার থেকে কম, তাহলে লেখচিত্র তার নিচে হবে, এই। এর ক্ষেত্রেও এরকম নিচে হবে, এর ক্ষেত্রেও এরকম তোমার নিচে লেখচিত্র হবে। তাহলে এটা তোমার কি আছে, ঋণাত্মক বিচ্যুতি। এর ক্ষেত্রেও দেখো, এর ক্ষেত্রেও দেখো এরকম। তাহলে বাষ্পচাপ কমে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, বাষ্পচাপ কমে যাচ্ছে, বাষ্পীভবনের হার কমে যাচ্ছে। তাহলে বাষ্পীভবনের হার কমে গেলে তোমার কি হবে, স্ফুটনাঙ্ক কি হবে, এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। কোনো একটা জায়গাতে ধরে নাও এইরকম একটা জায়গাতে এম পয়েন্টে বাষ্পায়ন সর্বনিম্ন, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, বাষ্পচাপ সর্বনিম্ন। তাহলে এখানে স্ফুটনাঙ্ক কি হবে, স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। হয়েছে, যেখানে বাষ্পচাপ সর্বনিম্ন হবে তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। এখন দেখো কোন প্রকার দ্রবণের ক্ষেত্রে এইরূপ ধনাত্মক বিচ্যুতিগুলো দেখা যায়, যেখানে তোমার দেখলে আকর্ষণ বল তোমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে দেখো তাহলে কাদের ক্ষেত্রে হবে, বলছে অ্যাসিটোন, ক্লোরোফর্ম বা জল প্লাস নাইট্রিক অ্যাসিড, জল প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, বা তোমার কি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, পিরেজিন, তোমার কি আছে ইথানল, কার্বন ডাইসালফাইড, বেনজিন, পিরেজিন ইত্যাদি। এক্ষেত্রে দেখে রাখো অ্যাসিটোন ক্লোরোফর্ম, দুটোর ক্ষেত্রে কি আছে, ডাইপোল আকর্ষণ বল। অর্থাৎ এদের দুজনের ক্ষেত্রে তোমার কি আছে, এর ক্ষেত্রে এখানে পোলারিটি, এখানেও পোলার আছে, তাহলে এদের ক্ষেত্রে ডাইপোল অ্যাট্রাকশন। কিন্তু দ্রবণের ক্ষেত্রে দেখো কি হয়ে যাবে, দ্রবণের ক্ষেত্রে যখনই এই দুটোকে মিশ্রিত করব তখনই এদের মধ্যে দেখো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে, ডেল পজিটিভ ডেল নেগেটিভের মধ্যে হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধন হলেই আকর্ষণ বল বেশি, তাহলে আকর্ষণ বেশি হলেই তোমার কি হয়ে যাচ্ছে, বাষ্পায়নের হার বেশি হবে। এবং এর ক্ষেত্রে তোমার কি আছে, এইরূপ দ্রবণের ক্ষেত্রে তোমার কি হবে, দ্রবণের আয়তন সংকোচন হবে, অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং তোমার কি হয়ে যাবে, ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই রকম যে তোমার কি আছে, ধরো 20 ml তার সঙ্গে 10 ml মেশালে ধরো এরকম হবে 19.99 ml, হয়েছে, লেস দ্যান 0। তাহলে এর ক্ষেত্রে দেখো ডেল্টা এইচ মিক্সিং কি হবে, যেহেতু আকর্ষণ বেশি হচ্ছে, স্থায়িত্ব বেশি হচ্ছে, তাহলে তাপের বর্জন হবে, দ্যাট ইজ নেগেটিভ, ডেল্টা ভি মিক্সিং নেগেটিভ।
ঠিক আছে, বা তোমার কি বলতে পারি যে ডেল্টা এইচ মিক্সিং লেস দেন 0। অপরপক্ষে দেখো জল নাইট্রিক অ্যাসিড অর্থাৎ H2O HNO3, যখন এদেরকে জলীয় দ্রবণে দেওয়া হচ্ছে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আকর্ষণ আছে, কিন্তু জলীয় দ্রবণে দিলে কি হচ্ছে H3O প্লাস HNO3 মাইনাস আয়ন গঠন করছে, তাহলে এদের মধ্যে কি হচ্ছে আয়নীয় আকর্ষণ। তোমরা জানো আয়নের আকর্ষণ যে কোনো আকর্ষণ অপেক্ষা বেশি, ফলে এই আকর্ষণ বল তোমার কি হবে খুব বেশি হবে। বেশি হওয়ার জন্য তাদের বাষ্পীভবনের হার কম হবে, বাষ্পচাপ কম হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি ঘটে তাদের ক্ষেত্রে। এবার দেখো এখানে তোমাদের একটা কথা বলেছি, স্ফুটনাঙ্কের কথাটা একবার বলা হয়েছে। ঠিক আছে, এইরূপ দ্রবণের ক্ষেত্রে যাদের অনাদর্শ দ্রবণ তাদের ক্ষেত্রে তোমার কি হয়, একটা নির্দিষ্ট সংযুক্তিতে স্থির ফুটনাঙ্কের মিশ্রণ পাওয়া যায়, অর্থাৎ স্থির ফুটনাঙ্কের মিশ্রণ, স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিওটোপিক মিশ্রণ, যেটা তোমরা পড়ে এসছো অ্যাজিওটোপিক মিশ্রণ। আগে বাহ্যিকভাবে জিনিসটা দেখে নিই। দেখো ধরো জল আছে প্লাস ইথানল C2H5OH, এদের যদি আমি বলি তাহলে এখানে আকর্ষণ বল বেশি। এই দুটোর মিশ্রণকে যদি আমি আংশিক পাতন করি, আংশিক পাতন করি, তাহলে ইথানলের স্ফুটনাঙ্ক কম, ইথানল আগে বেরিয়ে যাবে এবং তাকে ঘনীভূত করলে আগে তোমার কী হবে, ঘনীভূত করে তাকে সংগ্রহ করব, অর্থাৎ দুটো উপাদানকে। আবার বলছি দেখো জল এবং ইথানলের মিশ্রণকে আংশিক পাতন করলে ইথানলের স্ফুটনাঙ্ক কম, ও আগে বেরিয়ে যাবে অর্থাৎ বাষ্পীভূত হয়ে চলে যাবে, সেখান থেকে সংগ্রহ করলে আমরা ইথানল পাবো, অর্থাৎ আংশিক পাতন করলে আমরা এদের পৃথক করতে পারবো। কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেখো, একটা নির্দিষ্ট ক্ষেত্রে কত 95.6% ইথানল, তাহলে জল কত 4.4% জল, এদের যে মিশ্রণ হয় এই মিশ্রণে যদি পাতন করা হয়, পাতন করলে এই দুটোই একসঙ্গে পাতিত হয়, অর্থাৎ একই টেম্পারেচারে সমভাবে ইথানল এবং জল একই সঙ্গে পাতিত হয়, অর্থাৎ এই দুটোর তখন স্ফুটনাঙ্ক আর আলাদা থাকে না, একটাই স্ফুটনাঙ্ক হয়, সেটাকেই বলছি আমরা তোমার কি আছে স্থির স্ফুটনাঙ্ক, স্থির ফুটনাঙ্ক হয়েছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো, এই রূপ যখন হবে, ধরে নাও জল আছে প্লাস ইথানল C2H5OH, এই পর্যন্ত দ্রবণ আছে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছি, যদি সাধারণভাবে আমরা তাপ দিই তাহলে এখানে ইথানলের পরিমাণ বেশি হবে, ইথানল বেশি হবে স্বাভাবিক অবস্থায়, কিন্তু এই মিশ্রণে তোমার কি হবে, এখানে হয় কি দুটো একই সঙ্গে বাষ্পীভূত হবে, অর্থাৎ ইথানল এবং জল এই দ্রবণে যে সংযুক্তি থাকবে এখানে একই সংযুক্তি একই সঙ্গে একই পরিমাণ বাষ্পীভূত হবে। ঠিক আছে, তাহলে সেইটাকে বলছি স্থির ফুটনাঙ্ক, অর্থাৎ দুটোর উপাদানের স্ফুটনাঙ্ক আলাদা থাকে না, সেটাকে বলছি স্থির ফুটনাঙ্ক। এই মিশ্রণটাকে বলছি স্থির ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিওটপিক মিশ্রণ। তাহলে অ্যাজিওটপিক মিশ্রণের ক্ষেত্রে কী হবে, দ্রবণে উপাদানগুলো যে সংযুক্তি থাকবে তোমার কি আছে বাষ্পে তাদের ক্ষেত্রে সংযুক্তি একই থাকবে। হয়েছে, এইরূপ দ্রবণে যেমন দেখো ইথানল আর তোমার কি আছে, ইথানল আর জল, এদের ক্ষেত্রে আমরা কি হয়েছিল, যখন রাউল্টের সূত্র থেকে আমরা যখন তাদের লেখচিত্র করেছিলাম তখন এদের ক্ষেত্রে দেখো ধনাত্মক বিচ্যুতি দেখিয়েছিল, এই রকম ধনাত্মক বিচ্যুতি, এটা ছিল P10, এটা ছিল কত P20। বলছে এদের যে বাষ্পচাপ একটা নির্দিষ্ট মানে ধরে নাও M মানে, এদের ক্ষেত্রে বাষ্পচাপ বেশি হবে বলেছিলাম, এবং একটা নির্দিষ্ট তোমার কি আছে সংযুক্তিতে বাষ্পচাপ, এখানে অবশ্যই একটা নির্দিষ্ট সংযুক্তি থাকবে, সংযুক্তিতে বাষ্পচাপ তোমার বেশি হবে এবং স্ফুটনাঙ্ক কম হবে, এবং বলেছিলাম এখানে তোমার কি হচ্ছে
স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হবে, সর্বনিম্ন, এবং একটা নির্দিষ্ট সংযুক্তিতে, এবং এই স্ফুটনাঙ্কটা তোমার কি হবে, স্থির হবে। হয়েছে? তাহলে সেইটা এদের ক্ষেত্রে কি উৎপন্ন করবে, সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ উৎপন্ন করবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে দেখো যে সর্বোচ্চ বাষ্পচাপ যেটা আছে সেটা যার এই উপাদানগুলোর মধ্যে, অর্থাৎ জল এবং ইথানল বা দাব এবং দাবক, এদের উপাদানের যে হচ্ছে যার বাষ্পচাপ বেশি তার অপেক্ষাও, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ তার অপেক্ষা মিশ্রণের বাষ্পচাপ এখানে দেখো বেশি। এইরূপ একটা দ্রবণ পাওয়া যায়। আর একটা দ্রবণ পাওয়া যায় এই রকম হয়, এই রকম, এই আর একটু কম হয়, যেখানে এদের সর্বোচ্চ, অর্থাৎ দ্রবণের সর্বোচ্চ বাষ্পচাপ বিশুদ্ধ দাবকের, দাবক বা দাব যার বাষ্পচাপ তোমার বেশি তার অপেক্ষা কম হয়। এইখানে এইরকম দুটো টাইপের দ্রবণ পাওয়া যায়। এই টাইপের যে দ্রবণ, এদের ক্ষেত্রে অ্যাজিওটপিক মিশ্রণ কখনো হবে না, এদের ক্ষেত্রে অ্যাজিওটপিক মিশ্রণ হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে দ্রবণের স্ফুটনাঙ্ক, দ্রবণের উপাদানগুলির মধ্যে যার ক্ষেত্রে বাষ্পচাপ বেশি তার বাষ্পচাপকেও অতিক্রম করে যায়, এই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপকে অতিক্রম করে যায়, তার ক্ষেত্রে অ্যাজিওটপিক মিশ্রণ পাবো। আর যার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপকে অতিক্রম করে না, তাদের ক্ষেত্রে অ্যাজিওটপিক মিশ্রণ পাবো না। ঠিক একইভাবে ধরো আমরা বলতে পারি জল এবং নাইট্রিক অ্যাসিড যদি নিই, জল এবং নাইট্রিক অ্যাসিড, এদের ক্ষেত্রে আমরা কীরকম পাচ্ছিলাম, এইখানে ধরো বিশুদ্ধ এই পাচ্ছিলাম, এদের ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি, অর্থাৎ এই হচ্ছিল দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের একটা কোনো বিন্দুতে বাষ্পচাপ সর্বনিম্ন হচ্ছিল, সর্বনিম্ন। তাহলে এখানে তোমার কী হবে, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ কোনো একটা বিন্দুতে বা সংযুক্তিতে পাবো যেখানে মিশ্রণের উপাদানগুলো স্ফুটনাঙ্ক একই হবে, অর্থাৎ দুটো উপাদান একই হবে। সেক্ষেত্রে আমরা কি বলছি, দ্রবণে এদের যে সংযুক্তি হবে বাষ্পেও সংযুক্তি একই হবে, এবং এদের ক্ষেত্রে তাহলে কি হবে, সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ উৎপন্ন করবে। এখানে দেখো জয়েন্টে দেখবে কখনো কোশ্চেন এসেছে যে কোনটার ক্ষেত্রে সর্বাধিক সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ পাবো। এখন দেখো সর্বনিম্ন মিশ্রণ বা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের মিশ্রণ কে দেবে, যাদের ক্ষেত্রে রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি বেশি ঘটে। কাদের ক্ষেত্রে রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি ঘটে, এদের ক্ষেত্রে যদি বলি, তাহলে যাদের ক্ষেত্রে তোমার বিশুদ্ধ অবস্থার তুলনায় দ্রবণে আকর্ষণ বল সর্বনিম্ন হবে, আর যাদের ক্ষেত্রে যদি আকর্ষণ বল বৃদ্ধি পায়, যাদের ক্ষেত্রে দ্রবণ অপেক্ষা বিশুদ্ধ অবস্থার তুলনায় আকর্ষণ বল সর্বাধিক, তাহলে এইখানটা তোমরা ভালো করে পড়াটা তৈরি করো।